নবম শ্রেণীর এর পরবর্তী চ্যাপ্টার বা বিষয় হচ্ছে মানচিত্র ও স্কেল। মানচিত্রের ধারণার প্রথমেই বলা যায় যে আমরা অনেকেই স্কুলে বা বাড়িতে গ্লোব দেখেছি, যে গ্লোব হলো পৃথিবীর একটা ছোট প্রতিরূপ, পৃথিবীর মডেল। গ্লোবের মধ্যে সমস্ত দেশগুলোকে দেখানো থাকে, কিন্তু গ্লোবের সমস্যা হচ্ছে গ্লোব একটা গোলাকার ত্রিমাত্রিক জিনিস। দ্বিমাত্রিকভাবে সমতল একটা ক্ষেত্রে উপস্থিত করার জন্য আমাদের মানচিত্রের দরকার লাগে। আর একটা গ্লোব সে যত বড়ই হোক না কেন, সেটা গোটা পৃথিবীকে রিপ্রেজেন্ট করে, গোটা পৃথিবীকে দেখায়। কিন্তু কোনো ছোট এলাকা দেখতে গেলে আমাদেরকে মানচিত্রের সাহায্য নিতেই হয়। তো মানচিত্র কি? যে পৃথিবীর এই গ্লোবের কোনো ছোট অঞ্চল, যাকে কাগজের ওপর নির্দিষ্ট জ্যামিতিক এবং গাণিতিক উপায়ে যখন উপস্থাপন করা হয়, তখন তাকে আমরা বলছি মানচিত্র। যেমন এই ছবিটাতে গোটা একটা গ্লোবকেই দ্বিমাত্রিক একটা চিত্রে রিপ্রেজেন্ট করা হয়েছে, দেখানো হয়েছে। এখানে প্রতিটি অক্ষরেখা এবং প্রতিটি দ্রাঘিমা রেখা যে টানা হয়েছে, তা নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট গাণিতিক হিসেব অনুসরণ করে। তো এই যে গ্লোবের একটা অংশকে বড় করে দ্বিমাত্রিকভাবে সমতল কাগজের ওপর বা সমতল অন্য যে কোনো পৃষ্ঠের ওপর যে উপস্থাপন, তাকে আমরা বলছি মানচিত্র। তো এবার অনেক মানচিত্র একত্রিত করে যে বই তৈরি হয়, আমাদের অনেকের বাড়িতেই, প্রায় তোমাদের সবার বাড়িতেই আছে মানচিত্রের বই, তাকে বলে অ্যাটলাস। তাহলে গ্লোব আর মানচিত্রের তফাৎ হচ্ছে, গ্লোব একটা ত্রিমাত্রিক মডেল, যেটাকে দেখলে আমরা পৃথিবী সম্পর্কে, গোলাকার পৃথিবী সম্পর্কে সাধারণ ধারণা করতে পারি, কিন্তু সেটাকে খুব ভালো করে কোনো ছোট অংশকে অধ্যয়নের উপযুক্ত নয়, বিস্তৃতভাবে বোঝা যায় না। সেই বিস্তৃতভাবে বুঝতে গেলেই গ্লোবের কোনো অংশকে আলাদা করে দ্বিমাত্রিক তলে উপস্থাপিত করা হয়, তাকে বলা হয় মানচিত্র। এবার এই মানচিত্র আঁকার বিভিন্ন পদ্ধতি আছে। তো নির্দিষ্ট গাণিতিক পদ্ধতিকে মেনেই এই মানচিত্র আঁকা হয়। মানচিত্রের সঙ্গে আরেকটা জিনিসের তফাৎ হয়, সেটা হচ্ছে ডায়াগ্রাম। যেমন আমরা একটা ছবি দেখতে পারি, যেমন এই ছবিটাতে ধরা যাক সোদপুর হাই স্কুলের অবস্থান দেখানো আছে, যে এপাশে উপরের দিকে উত্তর, তাহলে এই যে দিকটা আমাদের বিটি রোডের দিকটা হচ্ছে পশ্চিম, এদিকটা পূর্ব। তাহলে বিটি রোড থেকে যে রাস্তাটি রেল লাইনের, ব্যারাকপুর দমদম রেল লাইনের দিকে গেল, সেই রেল লাইনের একেবারে জাস্ট পশ্চিম দিকেই সোদপুর হাই স্কুল। এদিকে রয়েছে গভর্নমেন্ট কোয়ার্টার, এদিকে বিটি রোড থেকে যে রাস্তাটা ঢুকলো ট্রাফিক মোড় থেকে, এই জায়গাটা হচ্ছে ট্রাফিক মোড়, তো সেইখানটায় রয়েছে পানিহাটি পৌরসভা। তা এটাতে দিক দেখানো আছে, অবস্থানটা বোঝাও যাচ্ছে। কাউকে বোঝানোর জন্য আমরা ঝপ করে একটা কাগজে এরকম এঁকে দিই যে কিভাবে আমাদের স্কুলে পৌঁছাতে হবে। তাহলে গভর্নমেন্ট কোয়ার্টার, এই জায়গাটায় শ্রীনিকেতন দোকান বা ব্যাংক অফ বরোদা আছে। তাহলে এখান থেকে সোজা পূর্ব দিকে গেলে রেল লাইনটা পেরোনোর ঠিক আগে পড়বে সোদপুর হাই স্কুল। এখানে অবশ্য ওভারব্রিজ আছে,
ফ্লাইওভার আছে। তো কিন্তু এটি ম্যাপ নয়, কারণ প্রথম কথা যে এখানে কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ নেই, এর মধ্যে এই ম্যাপটিতে কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখানো হয়নি। দ্বিতীয়ত, এই ম্যাপটার কোনো স্কেল নেই। স্কেল কি, যে এইখান থেকে আমি ঠিক কতটা গেলে সোদপুর হাই স্কুলে পৌঁছাবো সেটা ধারণা করার কোনো উপায় এই ডায়াগ্রামটা থেকে নেই। এখানে যদি লেখা থাকতো যে 1 সেন্টিমিটার সমান সমান ধরা যাক 200 মিটার, তাহলেও একটা বোঝা যেত যে এখান থেকে আমি ধরা যাক এটা 5 সেন্টিমিটার, তাহলে এইটা 1 সেন্টিমিটার সমান সমান যদি 200 মিটার হয়, তাহলে এটা 5 সেন্টিমিটার হলে এই ডিস্ট্যান্সটা হচ্ছে 1000 মিটার, তার মানে 1 কিলোমিটার। তার মানে বিটি রোড থেকে 1 কিলোমিটার হাঁটলে, পূর্ব দিকে হাঁটলে আমি পেতাম স্কুলটা। কিন্তু যেহেতু এরকম কোনো স্কেল লেখা নেই, তার ফলে মানচিত্রের এই ডায়াগ্রামের দূরত্ব এবং মানচিত্রের দূরত্ব, এই দুটোর মধ্যে তুলনা করার এবং তুলনা করে নির্দিষ্ট স্থানে যাওয়ার কোনো উপায় আমাদের কাছে নেই। সেই জন্যই এটি মানচিত্র নয়, এটা হলো একটা ডায়াগ্রাম বা স্কেচ। তো যখনই একটা মানচিত্র আঁকতে হবে, তখন সেই মানচিত্রে একটা স্কেল থাকবেই, যে স্কেলটা দেখে আমরা বুঝতে পারবো যে মানচিত্রের কোনো জায়গা থেকে কোনো জায়গার দূরত্ব, প্রকৃত পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো জায়গার দূরত্ব কত হবে। অক্ষরেখা দ্রাঘিমা রেখা থাকতেই হবে, আর দিক নির্দেশ, কোন দিকটা উত্তর সেদিকটাও দেখানো থাকবে। তো এবং মানচিত্রটি কী বিষয়ে সেটাও নিশ্চয়ই লেখা থাকবে। মানচিত্রে যদি রং ব্যবহার করা যায় বা কোনো চিহ্ন ব্যবহার করা যায়, তাহলে সেটাও এইখানে দেখানো যাবে। এবার দেখা যাক যে এই যে মানচিত্র আঁকা হবে, মানচিত্র আঁকার যে বিজ্ঞান, তাকে বলা হয় কার্টোগ্রাফি। এই কার্টোগ্রাফিতে কোনো দুটো জায়গার মধ্যে, মানে কোনো জায়গা, পৃথিবীর কোনো জায়গাকে উপস্থাপনা করার জন্য অক্ষরেখাগুলোকে এবং দ্রাঘিমা রেখাগুলোকে কিভাবে বিন্যস্ত করা হবে, তার কতগুলো নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি আছে, গাণিতিক সূত্র আছে, সেটা মেনেই এই কাজটা করা হয়। কোনো কোনো ইয়েতে, কোনো ধরা যাক এই ছবিটাতে যেমন নর্দার্ন হেমিস্ফিয়ার, পুরো উত্তর গোলার্ধ দেখানো হচ্ছে। এর নাম হচ্ছে জেনিথাল পোলার স্টিরিওগ্রাফিক প্রজেকশন। তো এইখানে একটা নির্দিষ্ট, এইখানে প্রত্যেকটা অক্ষরেখাগুলো এক একটা বৃত্ত হয়ে গেছে, এবং তার থেকে দ্রাঘিমা রেখাগুলো যেহেতু পরস্পর মেরুতে এসে যোগ হয়, তার ফলে যেন রেডিয়েট করেছে, এখান থেকে বেরিয়ে গেছে। তাহলে এই ছবিটাতে দেখা যাচ্ছে যে উত্তর গোলার্ধ সম্পূর্ণভাবে দেখানো যাচ্ছে। তো তাহলে এর জন্য একটা গাণিতিক ক্যালকুলেশন করতে হয়েছে যে কিভাবে অক্ষরেখাগুলো দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব কত হবে, তারা যত অক্ষরেখার মান কমবে, দ্রাঘিমা রেখাগুলোর দূরত্ব কী অনুপাতে বাড়বে। তো এই রকম বিভিন্ন রকম প্রজেকশান আমরা দেখতে পাই। যেমন এটা আরেকটা প্রজেকশান, এটাকে বলা হচ্ছে নোমোনিক প্রজেকশান। এখানেও এইরকম নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধকে দেখানো হয়েছে। তো এই যে প্রজেকশানগুলো আঁকা হবে, এই প্রজেকশানগুলো আঁকার মধ্যে বিভিন্ন জিনিসের ওপর প্রাধান্য দেওয়া হবে।
কোনো প্রজেকশনে দেখানো হবে যে দুটো জায়গার মধ্যে যে প্রকৃত দূরত্ব, সেই প্রকৃত দূরত্বকে আমরা এখানেও সেটা প্রকৃত দূরত্ব থাকবে। কোনো জায়গায় দেখা যাবে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গার যে গ্লোবে যে ডিরেকশান, সেই ডিরেকশানটা এক থাকবে। কোনো জায়গায় আরেকটা দুটো জায়গার মধ্যে যে এরিয়া, সেই এরিয়াটা এক থাকবে। এইভাবে বিভিন্ন ধরনের প্রজেকশন আমরা আঁকতে পারি। এই একই জায়গায় আবার এইখানে যেমন নোমোনিক প্রজেকশন, এখানে ট্রু ডিস্ট্যান্সটা এক থাকে। আবার এইখানে ইকুয়াল এরিয়া, মানে উত্তর গোলার্ধের যে এরিয়া, প্রকৃত এলাকা, তাকে স্থির রেখে আঁকার চেষ্টা করা হয়েছে। এখানে আবার বিভিন্ন ধরনের, কোনোটা ইকুয়াল এরিয়া, কোনোটার ইকুয়াল ডিস্ট্যান্স, কোনোটায় ট্রু ডিস্ট্যান্স, ইকুইডিস্ট্যান্ট, কোনোটায় একটা জায়গার থেকে আরেক জায়গার ডিরেকশানটা এক, সেরকম বিভিন্ন প্রজেকশানে মধ্যে একটা জাপানকে রেখে বিভিন্ন প্রজেকশনের মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে এই রকম এখানে আবার দেখা যাচ্ছে যে আফ্রিকাকে আঁকার জন্য এই ইকুয়েটোরিয়াল নোমোনিক প্রজেকশন, যার মধ্যে ট্রু ডিরেকশানটা ঠিক থাকে, সেই রকম একটা প্রজেকশনকে বেছে নেওয়া হয়েছে। এরকম বিভিন্ন রকম প্রজেকশানে পৃথিবীকে রিপ্রেজেন্ট করা হয়, পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন মধ্য অক্ষাংশকে আঁকার জন্য বেছে নেওয়া হয় কনিক্যাল প্রজেকশন। এখানে রাশিয়াকে এই প্রজেকশানে দেখানো হয়েছে। আবার ইকুয়েটরকে দেখানোর জন্য মার্কেটার প্রজেকশন, বা অনেক সময় সারা পৃথিবীকে দেখানোর জন্য ব্যবহার করা হয়। তো ইস্টার্ন হেমিস্ফিয়ারে কে দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলো পরস্পরকে সমকোণে ছেদ করেছে। আবার তার আগে আমরা দেখেছি এখানে সমকোণে ছেদ করলেও পরস্পরের মধ্যে দূরত্ব সমান নয়, এখানে পরস্পরের মধ্যে দূরত্বও সমান। তো এটাকে বলে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, যেখানে অক্ষরেখাগুলোর মধ্যে দূরত্ব নিরক্ষরেখা থেকে ক্রমশ কমেছে, দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে দূরত্ব একই রয়ে গেছে। তাহলে এই যে বিভিন্নভাবে বিভিন্ন, এটাকে বলে সাইনোসয়েডাল প্রজেকশন। তাহলে এই যে বিভিন্নভাবে পৃথিবীকে রিপ্রেজেন্ট করা বিভিন্ন প্রজেকশানে, প্রত্যেকটা প্রজেকশানেরই নির্দিষ্ট অঙ্ক আছে। দ্রাঘিমা রেখাগুলো, অক্ষরেখাগুলোর মধ্যে দূরত্ব কত হবে তা নির্ণয় করা, তার নির্দিষ্ট পদ্ধতি আছে। তারপর আঁকা হয়, এবং এখানে এই আরএফ কথাটা রয়েছে। প্রত্যেকটা ম্যাপেরই একটা স্কেল আছে। এখানে আরএফ এর মানে হচ্ছে 1 সেন্টিমিটার সমান সমান 125-এর পর 6টা শূন্য সেন্টিমিটার। তাহলে আমরা এখানে ম্যাপের মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে তাদের ম্যাপের মাটিতে প্রকৃত দূরত্ব হবে 125-এর পর 6টা শূন্য বসিয়ে যত সেন্টিমিটার হয় তত, মানে তত, তারপর তাকে কিলোমিটারে কনভার্ট করে নিতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে এগুলো অত্যন্ত ছোট স্কেলের ম্যাপ, মানে অত্যন্ত খুব কম জায়গার মধ্যে
কম ডিস্ট্যান্সের মধ্যে বেশি জায়গাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এই রকম আমরা বিভিন্ন প্রজেকশানগুলো দেখে বুঝলাম যে কিভাবে এই ম্যাপ তৈরি হয়। বাস্তবত কিন্তু এরকমভাবে ঘরে বসে ম্যাপ তৈরি হয় না। বহু দিন ধরে বহু লোকের চেষ্টায় এই তারাও সেখানে গিয়ে সেই জায়গা জরিপ করে তবে সেইখানকার ম্যাপ তৈরি করেছেন। তারপর সেই টুকরো টুকরো ছোট ছোট জায়গার ম্যাপগুলো জুড়ে আজকে বড় সমগ্র পৃথিবীর ম্যাপ করা সম্ভব হয়েছে। তবে আজকের দিনে যেখানে স্যাটেলাইট ছবি তোলা যায়, কৃত্রিম উপগ্রহ থেকে ছবি তোলা যায়, সেখানে আর এসবের দরকার হয় না। যে কোনো জায়গার ম্যাপ খুব সহজেই পাওয়া যেতে পারে। এবার এই যে ম্যাপ তৈরি হলো, এই ম্যাপের স্কেল বিভিন্ন রকম হতে পারে। সেই অনুযায়ী ম্যাপগুলো ছোট স্কেলের ম্যাপ, বড় স্কেলের ম্যাপ। যেমন এই ম্যাপটা অত্যন্ত ছোট স্কেলের ম্যাপ, কারণ এখানে 1 সেন্টিমিটার এলাকা মাত্র 125 পর 6টা শূন্য এত সেন্টিমিটার এলাকাকে ডিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, দূরত্বকে রিপ্রেজেন্ট করে। এর আগে আমরা যেগুলো দেখেছি সেগুলো সবই তাই। এখানে আমরা দেখব যে এখানে এই যে প্রজেকশানটা, এই যে ম্যাপটা, এখানে 1 সেন্টিমিটার এলাকা 100 পর 6টা শূন্য সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করে। এখানেও আবার দেখা যাচ্ছে যে 1 সেন্টিমিটার এলাকা 125 পর 6টা শূন্য এই এলাকাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এগুলো অত্যন্তই ছোট স্কেলের ম্যাপ। গোটা পৃথিবীরকে দেখাতে বা একটা দেশকে দেখাতে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। এখানে যেমন স্কেলটা একটু ছোট হলো, 1 সেন্টিমিটারকে 50 পরে 6টা শূন্য সেন্টিমিটার, মানে 5 কোটি সেন্টিমিটার। তাহলে 5 কোটি সেন্টিমিটার সমান সমান এখানে 1 সেন্টিমিটার। তাহলে আগেরগুলো ছিল 125 পর 6টা শূন্য, 100 পর 6টা শূন্য, এখানে সেটা হয়ে গেল 50 পর 6টা শূন্য, একটু এলাকাটা বাড়লো। তো এই রকম বড় স্কেলের ম্যাপ আমরা আমাদের বইয়েও দেখতে পাই। যেমন এইখানে যে ভারতের ম্যাপটা দেখানো হয়েছে, সেখানে এই ডিস্ট্যান্সটা এই যে 0 থেকে 300 কিলোমিটার। তার মানে ম্যাপের মধ্যে এইটুকু এলাকা, এখান থেকে এইটুকু এলাকা 300 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করে। তাহলে এত বড় ম্যাপের যে কোনো জায়গায় স্কেল ফেললে ওইটুকু এলাকা 300 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করবে। এরকমভাবে এখানেও দেখা যাচ্ছে তাই। এই ম্যাপটাও ছোট স্কেলের ম্যাপ। এখানেও এই এলাকাটা 0 থেকে 300 কিলোমিটার। তার মানে এইটুকু জায়গা ভূমিতে 300 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করে। আবার আরেক রকম ম্যাপ আছে যেগুলো অত্যন্ত ছোট বড় স্কেলের ম্যাপ। যেমন এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাপটার ক্ষেত্রে 1
সেন্টিমিটার সমান সমান 50,000 সেন্টিমিটার, তার মানে 5 লক্ষ সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান সমান 5 লক্ষ সেন্টিমিটার। তাহলে আগের ছবিগুলোতে হচ্ছিল 5 কোটি সেন্টিমিটার, 125-এর পর 6টা শূন্য, এখানে 50-এর পর 3টে শূন্য। তাতে বোঝাই যাচ্ছে যে এই ম্যাপটা অনেক ছোট জায়গাকে রিপ্রেজেন্ট করছে। মানে এখানে এই জায়গা থেকে এই জায়গার যা ডিস্টেন্স হবে সেটা ভূমিতেও আগের ম্যাপগুলোর তুলনায় কম হবে। ধরা যাক এখান থেকে এইটুকু কেউ যাবে, তাহলে আগের ম্যাপগুলো এখান থেকে এইটুকুই হয়তো 500 কিলোমিটার হচ্ছিল বা 1000 কিলোমিটার হচ্ছিল, সেখানে এইখান থেকে এইটুকু, এটা যদি হয়, এই ম্যাপের স্কেল হচ্ছে 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, তার মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় বা 6 সেন্টিমিটার হয়, তাহলে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স হবে 3 কিলোমিটার। তাহলে এই যে ম্যাপগুলো, এই ম্যাপগুলোকে বলা হয় টোপোগ্রাফিক্যাল ম্যাপ। ছোট এলাকার মধ্যে করা হয় যাতে একটা জায়গার সমস্ত বৈশিষ্ট্য এখানে দেখানো যায়। যেমন এখানে এই নদীটা দেখানো হচ্ছে, নদীটার বোঝাই যাচ্ছে যে নদীটার প্রবাহ সারা বছর থাকে না, অত্যন্ত একটা সংকীর্ণ ধারার মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে। এই যে লাল ডটগুলো, এগুলো জনবসতি। এখানে যেই অসংখ্য ব্রাউন খয়েরি রঙের দাগ রয়েছে, এগুলোকে বলে সমোন্নতি রেখা। মানে এই যে জায়গাগুলোর ভূপৃষ্ঠে উচ্চতা সমান, তাদেরকে যুক্ত করে যে রেখা টানা হয়। তো এখানে দেখা যাচ্ছে যে সমোন্নতি রেখাগুলো ঘিরতে ঘিরতে এখানে 542, তার মানে এই জায়গাটা একটা ভেতরের দিকে আস্তে আস্তে উচ্চতা বাড়ছে, বাইরের দিকে এখানে 301 লেখা রয়েছে, এখানে 542, তার মানে এটা একটা গোলাকার পাহাড়। তাহলে এখানে ভূমিরূপও আন্দাজ পাওয়া যাচ্ছে। এই চিহ্ন থেকে বোঝা যাচ্ছে যে এখানে বালিয়াড়ি রয়েছে, মরুভূমিময় ভূমিরূপ। আবার এখানে এই সবুজ রং দেখাচ্ছে যে এখানে বনভূমি রয়েছে, লেখাও রয়েছে ফেয়ারলি ডেন্স জঙ্গল। আবার এই যে লাইনগুলো বা এই যে লাল লাইনগুলো, এগুলো এই ম্যাপের মধ্যে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো দেখাচ্ছে। তাহলে নদী, ভূমিরূপ, কোথায় কোথায় ভূমিক্ষয় হচ্ছে সেগুলো এই রকম চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তাহলে নদী, ভূমিরূপ, বালিয়াড়ি, আবার অন্যদিকে রাস্তা, জনবসতি, এই যে এটা দেখাই যাচ্ছে যে মরুভূমি অঞ্চল, ফলে জনবসতিগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই সবই এখানে উঠে আসছে। তো প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদান দুয়েরই মেলবন্ধন ঘটাচ্ছে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এবং এর স্কেলও অত্যন্ত কম, যে 1:50,000, মানে হচ্ছে 2 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার। এরকম আরও একটা ম্যাপ আমরা দেখতে পারি। এই শিটটায়, এই টোপোগ্রাফিক্যাল শিটটায় একটা শহর এসে গেছে, যেমন মাউন্ট আবু, রাজস্থানের একমাত্র শৈল শহর। এটা একটা পর্যটন কেন্দ্র, তার ফলে দেখা যাচ্ছে প্রচুর জনঘনত্ব রয়েছে, এবং পর্যটন কেন্দ্রে আসার জন্য যথেষ্ট বিভিন্ন দিক থেকে রাস্তা এসেছে, কেন্দ্রের মধ্যে দিয়েও রাস্তা গেছে। একটা জলাধার রয়েছে, একে বলে নাক্কি লেক, এবং বাকি গোটা চারপাশটা
গোটা জায়গাটা, যেহেতু এটা একটা শৈল শহর, গোটা জায়গাটায় অসংখ্য ব্রাউন দাগ রয়েছে এবং তারা অত্যন্ত ঘন কাছাকাছি রয়েছে। তার ফলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা অত্যন্ত বন্ধুর। গোটা জায়গাটাতেই জঙ্গল রয়েছে এবং মাউন্ট আবু ছাড়া বাকি যে জনবসতি সেগুলো সবই অত্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঙ্গলের মধ্যে, কারণ জঙ্গলের মধ্যে বেঁচে থাকা অপেক্ষাকৃত কঠিন। তার মধ্যে এই একটাই আবু আরাবল্লীর সর্বোচ্চ অংশ গুরু শিখর, সেই তার পাশেই মাউন্ট আবু উঁচু জায়গা, সেখানে একটা হিল স্টেশন বা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তাহলে এই ম্যাপে আমরা প্রাকৃতিক, অর্থনৈতিক সমস্ত কিছুর মেলবন্ধন খুঁজে পাচ্ছি এবং অত্যন্ত অল্প এলাকাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বলে একে খুব ভালোভাবে যে কোনো এলাকাকে দেখার জন্য এটা অত্যন্ত কার্যকরী। আবার আরেক রকম ম্যাপ আছে যাকে বলে মৌজা ম্যাপ। যেমন এই ছবিটাতে মূলত ভূমির ব্যবহার দেখানোর জন্য এই ধরনের ম্যাপের সাহায্য নেই আমরা। এখানে শেরপুর মৌজা, বলাগড়, হুগলির ম্যাপ এটা। তো এখানে ভূমির ব্যবহার দেখানো হচ্ছে, যে জায়গাগুলো হলুদ সেগুলো সমস্ত হচ্ছে চাষের জমি, নীল জায়গাগুলো হচ্ছে জলাশয়, ডিপ সবুজ, একটু ডিপ সবুজ সেই জায়গাটাতে পাট চাষের জমি। এপাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, বেহুলা নদী, হালকা গোলাপি রং, সেই জায়গাগুলো হচ্ছে জনবসতি এলাকা। এখানে এই খয়েরি রং, গাঢ় খয়েরি রং, এটা হচ্ছে একটা টাইল ফ্যাক্টরি, মানে টালি তৈরির কারখানা। আর এই লাস্টের যেটা রয়েছে এটা হচ্ছে পতিত জমি, ফ্যালো ল্যান্ড। তাহলে এই মৌজা ম্যাপ, এ পাশ দিয়ে একটা রেল লাইন গেছে, এই হাওড়া বাঁশবেড়িয়া বা ব্যান্ডেল বাঁশবেড়িয়া শাখার রেল লাইন। তো তাহলে এই ধরনের ম্যাপ এগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গা সম্পর্কেই তৈরি করা হয়। জমি কেনা বেচা, জমির যে ব্যবহার, কোনটা চাষের জমি, কোনটা মানুষের বাস্তু জমি, কোনটা পুকুর, কোনটা জলাশয়, এসবকে বার করতে এই মৌজা ম্যাপ অত্যন্ত কার্যকরী। তো ট্যাক্স নেওয়া, জমির রেভিনিউ নেওয়া, সরকার যখন জমি অধিগ্রহণ করে তখন এই সমস্ত মৌজা ম্যাপ কী ব্যবহার ছিল, এগুলো অত্যন্ত কার্যকরী হয়। তাহলে এখানে এটার স্কেলও আছে, স্কেলও দেখানো আছে। এর স্কেল যদি আমরা মুখে বলি তাহলে হচ্ছে যে 16 ইঞ্চিতে 1 মাইল। এই ম্যাপের মধ্যে 16 ইঞ্চি জায়গা, মৌজা ম্যাপের 1 মাইল 16 স্কেল ফেললে, যেখানে যদি 16 ইঞ্চি জায়গা হয় তাহলে সেইটা 1 মাইলকে রিপ্রেজেন্ট করে। তাহলে বোঝা যাচ্ছে মৌজা ম্যাপও অত্যন্ত একটা বড় স্কেলের মানচিত্র। কোনো এলাকার বিস্তৃতভাবে ভূমির ব্যবহার, ভূমির চরিত্র, এসব বোঝার জন্য ব্যবহার করা হয়। সেই জন্যই এর ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। যে কোনো গ্রামে গেলেই এই ধরনের, গ্রামের যে বিডিও অফিস, জেএলআরও অফিস, ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, সেখানে এই মৌজা ম্যাপ থাকে, মৌজা ম্যাপ দেখা যায় এবং এই মৌজা ম্যাপ অনুযায়ী জমি কেনা বেচা এসব হয়। তাহলে টোপোশিট দেখলাম, মৌজা ম্যাপ দেখলাম, এছাড়া
আর যে ম্যাপ সেগুলো হচ্ছে সেগুলো একটাকে বলা যেতে পারে, সেগুলো হচ্ছে মূলত থিমেটিক ম্যাপ। একটা নির্দিষ্ট বিষয় ধরে তৈরি হয়। যেমন আমরা এরকম কিছু ম্যাপ দেখবো। এছাড়া বাকি থাকে রাজনৈতিক ম্যাপ, যেমন এই ছবিটায় যে ভারতের রাজনৈতিক ম্যাপ দেখানো হচ্ছে, একটু আগের ম্যাপ, সেই জন্য অন্ধ্র আর তেলেঙ্গানার ডিভিশনটা নেই। তো এখানে দেশ, রাজ্যের সীমা, আরও বড় স্কেলে, আরও বড় ম্যাপ হলে জেলার সীমা, সেসব দেখানো হয়। বা কোনো একটা রাজ্যের ম্যাপ হলে সেখানে যেমন এইখানে এটা রাজনৈতিক ম্যাপ উত্তর দিনাজপুর জেলার। এখানে জেলার সীমা দেখানো হচ্ছে, জেলা সদর দেখানো হচ্ছে। তো এই রকম রাজনৈতিক ম্যাপ সাধারণত ছোট স্কেলের মানচিত্র, যে এখানে অল্প ছোট জায়গায় বেশি এলাকাকে দেখানো হয়। টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা মৌজা ম্যাপ এরা হচ্ছে বড় স্কেলের মানচিত্র, যেখানে বড় জায়গাকে তুলে আনা হয় ম্যাপে। তার মানে অনেক ডিটেল স্টাডি করা সম্ভব হয় এই দুটো ম্যাপে। আর রাজনৈতিক ম্যাপে এত ডিটেল স্টাডি করা যায় না। এছাড়াও বিভিন্ন ম্যাপ আছে, তাকে বলে থিমেটিক ম্যাপ। যেমন এই ম্যাপটাতে দেখানো হচ্ছে যে ভারতের ভূপ্রকৃতি দেখানো হচ্ছে। এই জায়গাটা পুরোটা সমতল ভূমি, এই জায়গাটা মালভূমি, এখানটা পর্বত। তাহলে বিষয়ভিত্তিক ম্যাপ, এখানে ভারতের জলবায়ু অঞ্চল দেখানো হচ্ছে, এখানে বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহ দেখানো হচ্ছে। এখানে বৃষ্টিপাত বায়ুপ্রবাহ দেখানো হচ্ছে জানুয়ারি মাসের, যে ভারতের বিভিন্ন অঞ্চলে কীরকম বৃষ্টি হয় তার নির্দেশিকা দেওয়া আছে, কত থেকে কত। এখানে ভারতের বিভিন্ন নদী অববাহিকাগুলোকে দেখানো হচ্ছে। তো এই রকম বিভিন্ন থিমেটিক ম্যাপ ও তৈরি করা যেতে পারে, যে বিষয়ভিত্তিক মানচিত্র। ভারতের ভূমির ব্যবহার, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের মাটি, ভারতের প্রধান খাদ্যশস্য, ভারতের পরিবহন, অর্থকরী ফসল, ভারতের খনিজ, ভারতের শিল্প, ভারতের গ্রামীণ জনসংখ্যা, ভারতের শহরের জনসংখ্যা, তার ভিত্তিতে বিভিন্ন এলাকা, ভারতের সাক্ষরতা। তাহলে এই সবগুলোকেই বলে বিষয় অনুযায়ী ম্যাপ। তাহলে আমরা দেখলাম যে প্রথমে মানচিত্র কিভাবে তৈরি করা হয়, তারপর বড় স্কেলের মানচিত্র কাকে বলে, ছোট স্কেলের মানচিত্র কাকে বলে, তারপর হচ্ছে যে বিভিন্ন বিষয় অনুযায়ী কি করে মানচিত্র তৈরি করা হয়।